নমস্কার, শুভ সন্ধ্যা। মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আমি সুপ্রীতি রায় সকলকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। গ্রীষ্মের এই প্রচন্ড তপ্ত দিনের অক্লান্ত পরিশ্রমের পর আমাদের এই স্বল্প প্রচেষ্টা যা সন্ধ্যায় কিছু শীতলতা প্রদান করবে। আমরা সকলেই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি, যে মাটিতে নানা বীর যোদ্ধা, মহর্ষি, সন্ন্যাস আরো মূল্যবান মহর্ষিগণ অভূতপূর্ব হয়েছিলেন। ভারতবর্ষের প্রাচীন শাস্ত্র, পুরাণ ও উপনিষদ থেকে আমরা জানতে পারি বিশ্বের সকল সভ্যতার পীঠস্থান হলো ভারতবর্ষ। আবার বিভিন্ন মুনি ঋষির তপস্যার ফলস্বরূপ আমরা বিভিন্ন শাস্ত্র, পুরাণ, উপনিষদ এসবের সম্ভার পেয়েছি। পূর্বে অর্থাৎ প্রাচীন থেকে প্রাচীনতম যুগে ভারতের এই মুনি ঋষিগণ তপবনে গিয়ে তাদের তপস্যা ও সন্ন্যাস ধর্ম পালন করতেন। তপবন, তপবন শব্দটি শুনলেই যেন মনে বিভিন্ন প্রশ্নের উদয় হয়। তপবন কি, দেখতে কেমন, সেখানে আদৌ বসবাস করা যায় কিনা, আরো কত প্রশ্ন। আর এই প্রাচীন ভারতের তপবন নিয়ে সরি প্রাচীন ভারতের তপবন ব্যবস্থাকে নিয়েই আজকের আমাদের এই আলোচ্য বিষয়। আর এই বিষয়ে আজকে বক্তব্য রাখবেন ডক্টর জিতেন্দ্রনাথ দাস মহাশয়। বর্তমানে তিনি হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের সংস্কৃত বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেশায় নিযুক্ত রয়েছেন। অধ্যাপনার সাথে তিনি দীর্ঘ 10 বছর থেকে প্রবুদ্ধ ভারত সংঘের মুখপত্র বিবেক ভারতী পত্রিকার সম্পাদনার দায়িত্বে নিযুক্ত রয়েছেন। শুধু তাই নয়, এসবের মাঝে তিনি একাধিক পত্রিকা, সেমিনারে পেপার প্রেজেন্টেশন এবং একাধিক নিবন্ধ প্রকাশিত করেছেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আমন্ত্রণ জানাবো ডক্টর জিতেন্দ্রনাথ দাস মহাশয়কে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ। নমস্কার। এই আন্তর্জালিক এই মাধ্যমে সংযুক্ত প্রত্যেককে আমার আন্তরিক নমস্কার। যার গবেষক, অধ্যাপক বৃন্দ, বিদ্বজ্জনেরা রয়েছেন, প্রত্যেকে আমার আন্তরিক নমস্কার জানাই এবং মোদক ট্রেনার একাডেমিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এইরকম একটি মাধ্যমে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দিয়েছেন। আমাদের আজকে যে আলোচনার বিষয় প্রাচীন ভারতের তপবন ব্যবস্থা। প্রথমেই বলে নেওয়া ভালো যে প্রাচীন ভারত বলতে আমি একটা এরিয়া বেছে নিয়েছি। তার মধ্যে রয়েছে বৈদিক সাহিত্য, রামায়ণ, মহাভারত, লৌকিক সংস্কৃত সাহিত্য এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের মধ্যে রয়েছে ভাস, অশ্বঘোষ, কালিদাস প্রভৃতি। আচ্ছা, পিপিটিটা আমি দেখতে পাচ্ছি না, পিপিটি কি চলছে? ঠিক আছে। তো আমরা যে এরিয়াটা বেছেছি তার মধ্যে বৈদিক সাহিত্য রয়েছে, রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে এবং লৌকিক সংস্কৃত সাহিত্যে 4জন কবি আমরা বেছেছি, ভাস, অশ্বঘোষ, কালিদাস, ভবভূতি। নেক্সট। তো এখন আমাদের তপবন নিয়ে অনেক রকম কল্পনা আছে, অনেক ভ্রান্ত ধারণা আছে। সেটা আগে স্পষ্ট করে দেওয়া উচিত যে তপবন মানে কিন্তু সব বনকেই আমরা তপবন বলবো না। এটা আমাদের মধ্যে এরকম একটা ভ্রান্ত ধারণা যে প্রচুর গাছ, জঙ্গল, নদী আছে মানে সেটাই তপবন, তা কিন্তু নয়। আমরা বৈদিক সাহিত্য থেকে যদি লৌকিক সংস্কৃত সাহিত্য পর্যন্ত দেখি তাহলে 3 রকমের বন আমরা পাই। রামায়ণের একটা কাণ্ডের নামই হচ্ছে অরণ্যকাণ্ড, মহাভারতের একটি পর্বের নামই হচ্ছে বনপর্ব। আবার আমরা যদি অশ্বঘোষের বুদ্ধচরিত দেখি তার 7ম সর্গের নাম তপবন প্রবেশ। তাহলে অরণ্য, তপবন, বন ইত্যাদি এক একটা গ্রন্থের, এক একটা মহাকাব্যের স্বর্গের নাম হয়ে যাচ্ছে। সুতরাং
অরণ্য বা বন সংস্কৃত সাহিত্যে একটা বিরাট উপাদান, কবির লেখনীর একটা গুরুত্বপূর্ণ উপাদান বলা যেতে পারে। তো আমরা যে 3 রকমের বনের কথা বলছি, প্রথমেই হচ্ছে মহাবন। এই মহাবন হচ্ছে শতজাত, অর্থাৎ ভেষজ বৃক্ষ, যেখানে একেবারে নিজে থেকেই উৎপন্ন হয়েছে ঘন অরণ্য, বিরাট গাছপালা, যেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না, এই ধরনের বনকে বলা হচ্ছে মহাবন। এবং এখানে বিভিন্ন, আমরা রামায়ণে যেমন দেখছি, রামায়ণে যখন বিশ্বামিত্র মুনি রাজধানী থেকে রামচন্দ্রকে এবং লক্ষ্মণকে নিয়ে যাচ্ছেন তপবনের দিকে, তখন বর্ণনা আছে যে সেখানে তারকার যে বনটি, সেখানে বলছে তারকায়াহা বনম। ওই তারকায়া বনম, ওইখানের যে বিবরণটা পাওয়া যাচ্ছে, সেখানে ভয় পেয়ে যাচ্ছেন রামচন্দ্র এবং লক্ষ্মণ যে এইরকম ধরনের একটা অরণ্য যেখানে মানুষ পর্যন্ত প্রবেশ করতে পারে না, এইটা হচ্ছে মহাবন। তো তখন বিশ্বামিত্র মুনি ওখানে বলছেন যে এটা মহাবন, মানে এখানে আগে থেকেই বন ছিল না, এটা দুটি নগর ছিল, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মলয়। রাক্ষসের উপদ্রবে জনবসতি শূন্য হয়ে গিয়ে সেখানে একটা বিরাট অরণ্যের আকার ধারণ করেছে। এটাকে বলা হচ্ছে মহাবন। এখানে বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য এত সুন্দরভাবে চলতো যে এই জায়গাগুলো সত্যি কথা বলতে আমাদের এখনকার দিনের যে হৃদয়ের মতো প্রাকৃতিক প্রাণের প্রাচুর্যে একদম ভরপুর ছিল। তো এইগুলো, এই মহাবনকে বিভিন্ন রকম শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা দেখছি অমর কোষে মহা অটবী, অরণ্যানী, এই সমস্ত শব্দগুলি এই মহাবনের সমার্থক হিসেবে প্রয়োগ করা হয়েছে। তারপরে দ্বিতীয় যে বন, যেটা আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে তপবন, যেটা তপস্থল বা তপস্যার জন্য নিমিত্ত বনভূমি, সেটাকে বলা হচ্ছে তপবন। এই তপবন যেখানে আছে, সেই তপবনটি, সেখানে ঝর্ণা বা নদীর জল থাকতে হবে, যেখানে পানীয় জলের ব্যবস্থা থাকবে। এগুলো কিন্তু নগর থেকে খুব একটা দূরে থাকতো না। মহাবনের ক্ষেত্রে আমরা দেখছি যেমন একেবারে জনবসতি থেকে অনেক দূরে, আর এই তপবনগুলো কিন্তু জনবসতি থেকে একদম দূরে থাকতো না। দূরে থাকতো কিন্তু মহাবনের মতো এতটা দূরেও থাকতো না। এই তপবনে অনেক, আমরা পরে আলোচনায় প্রসঙ্গে আসবো, বহু তপবন আছে। এগুলো অগভীর বন বলতে পারি, যেমন নৈমিষারণ্য ইত্যাদি। মহাভারতেও আমরা মহাবনের উল্লেখ পেয়েছি। যেমন কাম্যক বনের কথা রয়েছে মহাবন হিসেবে। যখন জতুগৃহে থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করে পঞ্চপাণ্ডব এবং কুন্তি যখন বেরিয়ে আসছেন, গঙ্গা পার হয়ে যখন দ্বৈতবনে আসবেন, দ্বৈতবনে আসার আগে একটা তারা অরণ্য পাচ্ছেন, সেটা কাম্যক বন। সেখানেও একটা ভয়ঙ্কর বিবরণ রয়েছে যে কাম্যক বনের এরকম জীবজন্তু সাপত সংকুল একটা পরিবেশ। তো এইগুলো হচ্ছে মহাবন। আর আমরা যে দ্বিতীয়টা আলোচনা করছি সেটা হচ্ছে তপবন। তৃতীয় নম্বর যে বন, সেটা হচ্ছে শ্রীবন। এই শ্রীবনগুলি মানে কি বলবো, কৃত্রিম ভাবে বলা যেতে পারে, বিভিন্ন জায়গা থেকে ভেষজ বৃক্ষ হতে পারে, বা যেগুলো সৌন্দর্যায়নের জন্য অন্যান্য জায়গা থেকে ভালো বৃক্ষ এনে সেখানে জীবজন্তু হয়তো রাখা হতো, কিন্তু সেখানে ভয়ঙ্কর কোনো পরিস্থিতি ছিল না। রাজ উদ্যানও কিছুটা এইরকম এর মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে এই স্ত্রী বনের মধ্যে। সুতরাং আমরা এই 3 প্রকারের প্রথমে বন পাচ্ছি, মহাবন, তপবন এবং স্ত্রীবন। নেক্সট। তো এখন এই তপবন আমাদের বর্তমানে এনইপিতে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে খুব চর্চা হচ্ছে। এখন এই ভারতীয় জ্ঞান পরম্পরা আলোচনা করতে গেলে অবশ্যই তপবনকে আমাদের চর্চা করতে হবে, কারণ তপবন ছাড়া আমরা ভারতীয় যে জ্ঞান পরম্পরা বিষয়টা সেইভাবে কি বলবো, সেইভাবে যদি না আমরা উল্লেখ করি বা চর্চা করি, তাহলে অনেকটাই বাদ পড়ে যায়। তপবনকে গুরুত্ব দিতেই হবে। সেটা আমরা পরে আসছি, কিন্তু কিছু ভ্রান্ত ধারণা আছে। যেমন প্রাচীন ভারতের ইতিহাস গ্রন্থের তপবন শীর্ষক নিবন্ধে অশোক মুখোপাধ্যায়, উনি বলেছেন যে তপবন বলে কিছু ছিল না। তপবন একটা ভ্রান্ত ধারণা, এটা মিথ্যা একটা ব্যাপার। এরকম কিছু আদেও ছিল কিনা সেই নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু এই কথাটা সম্পূর্ণভাবে সত্য নয়, কারণ আমরা
জানি সাহিত্যই সমাজের দর্পণ। সাহিত্যে সমাজের অনেক কিছুই সেখানে প্রকাশিত হয়। আমরা বিভিন্ন সভ্যতা সংস্কৃতির সবকিছু চিত্রই এই সাহিত্যের মধ্যে পেয়ে থাকি। সেরকম কবিদের, মহাকবিদের লেখনীতে আমরা দেখব তপবন একটা বিরাট বড় জায়গা আম, দখল করে নিয়েছে। তাদের লেখনীর উপাদান হিসেবে তপবন অনেক জায়গায় আছে, আশ্রম বহু জায়গায় আছে। সুতরাং তপবন যে তখনকার দিনে ছিল না, তপবনের যে অস্তিত্ব বলে কিছু নেই, এই রকম যে বক্তব্য, এগুলো সম্পূর্ণভাবে সত্য নয়। এই যে তপবন, এর শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তপসে, তপস হচ্ছে ক্লিবলিঙ্গান্তক শব্দ। চতুর্থীর এক বচনে হয় তপসে। তপসে বনম তপবনম, অর্থাৎ তপস্যার নিমিত্ত যে স্থল বা বনভূমি, সেটাই হচ্ছে তপবন, যেখানে মুনি ঋষিরা এখানে তপস্যা করতেন, সংযম জীবন যাপন করতেন। এটাই সাধারণ আমাদের একটা ধারণা। বাচস্পত্যমে এর ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করা হয়েছে। তাপস বে বনভেদে ইত্যাদি ইত্যাদি। আবার তন্নামকে তীর্থ ভেদে চ, এইরকম বলা হয়েছে। সুতরাং তপবন শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি, ব্যাপকভাবে দুটি অর্থ পাবো। একটা হচ্ছে তপস্যার ক্ষেত্র বা মুনি ঋষিদের সাধনার পীঠ, আর একটা হচ্ছে জীবজন্তুদের জন্য হিংসারহিত অভয়ারণ্য। এটা আমরা আরো পরে যখন আলোচনার প্রসঙ্গে এই বিষয়টি আরো চর্চিত হবে, আরো বলা হবে। নেক্সট, এখন একটা প্রশ্ন আমাদের মাথায় থাকে, সাধারণ ধারণা থাকে যে তপবন মানে সেখানে জটাজুটোধারী সন্ন্যাসী, গৃহত্যাগী, এনারা সংসার করেননি, সংসার ত্যাগীরাই শুধুমাত্র তপবনে থাকেন, এইরকম একটা ধারণা থাকে। বা কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে তপবনে যে কি সন্ন্যাসীরাই শুধু থাকেন না গৃহীরাও থাকেন, এরকম একটা আমাদের প্রশ্ন থাকে। কিন্তু আমরা মূলত দেখব তপবনে যারা সন্ন্যাসী বা আহ, ত্যাগী, তারাই থাকছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে গৃহীরাও যে ছিলেন না এটা নয়। সেখানে মুনি ঋষিরা তাদের সন্তান সন্ততি দের নিয়ে সেখানে বসবাস করছেন, বিদ্যা চর্চা করছেন, এইরকম বিবরণ কিন্তু বহু মেলে, উপনিষদে তো অবশ্যই মেলে। তার সঙ্গে সঙ্গে আমরা লৌকিক সংস্কৃত সাহিত্যে রামায়ণ মহাভারতের বহু জায়গায় পেয়ে থাকি। তো এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রমের রূপ ও বিকাশে একটি কথা উল্লেখ করেছেন এই তপবন সম্পর্কে। সেটা হচ্ছে যে প্রাচীন ভারতের তপবন জিনিসটির ঠিক বাস্তব রূপ কি তার স্পষ্ট ধারণা আজ অসম্ভব। মোটের উপর এই বুঝি যে আমরা যাদের ঋষি মুনি বলে থাকি, অরণ্যে ছিল তাদের সাধনার স্থান, সেই সঙ্গেই ছিল স্ত্রী পরিজন নিয়ে তাদের গার্হস্থ্য। এই সকল আশ্রমে কাম, ক্রোধ, রাগ, দেশের আলোড়ন যথেষ্ট ছিল। পুরাণের আখ্যায়িকায় তার বিবরণ মেলে। কিন্তু তপবনের যে চিত্রটি স্থায়ীভাবে রয়ে গেছে পরবর্তী ভারতের চিত্তে ও সাহিত্যে, সেটি হচ্ছে কল্যাণের নির্মল সুন্দর মানুষ মূর্তি, বিলাস মোহমুক্ত বলবান আনন্দের মূর্তি। এখন এটা আম, আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এখানে বিশ্বকবি পুরাণের আখ্যায়িকার প্রসঙ্গটি বিশেষ করে উল্লেখ করেছেন। কিন্তু পুরাণের আখ্যায়িকা ছাড়া রামায়ণ মহাভারত লৌকিক সংস্কৃত সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে এবং বৈদিক সাহিত্যেও এই তপবন সংক্রান্ত বিষয়, তপবন শব্দটি বৈদিক সাহিত্যে কোথাও আমি পাইনি। কিন্তু আমরা দেখব যে তপবন সম্পর্কিত যে ব্রহ্মচারী, ব্রহ্মচর্য, এই সম্পর্কিত বিষয়গুলো আছে রামায়ণ মহাভারতে, তো আছে, লৌকিক সংস্কৃত সাহিত্যে আছে। সুতরাং তপবন যে ছিল না এটা কখনোই যুক্তিযুক্ত নয়। নেক্সট, আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমাদের তপবনের আদর্শ কিন্তু সংযম। তপবনটাকে আমাদের যে জীবনচর্যা, সেই জীবনচর্যার মধ্যে দুটি পথ আছে ভারতীয় যে ঐতিহ্য অনুযায়ী, একটা শ্রেয় মার্গ, একটা প্রিয় মার্গ, একটা প্রবৃত্তি মার্গ, একটা নিবৃত্তি মার্গ। এই যে শ্রেয় অর্থাৎ নিবৃত্তি মার্গের ক্ষেত্রে যারা পথিক, তারাই এই তপবনবাসী। এটাই বিশেষ করে আমরা সর্বত্র দেখতে পাবো। যেমন আমরা কিছু শব্দ পাই এই তপবনকে কেন্দ্র করে, যেমন জ্যোতি, মুনি, সন্ন্যাসী, পরিব্রাজক, তাপস, ঋষি, এইগুলো সবই কিন্তু এই তপবন তপবন জীবনযাত্রার সঙ্গে সংযুক্ত। জ্যোতিষ যদি আমরা এই শব্দটাকে বিশ্লেষণ করি, যম ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো সংযম করা বা দমন করা। যতয়ঃ সংযমিনঃ আত্মনিগ্রহে স্থিতাঃ।
যম্যন্তি ইন্দ্রিয়াণি জৈতে যতয়ঃ। অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহের বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ। যিনি ইন্দ্রিয়কে সংযত করছেন, দমন করছেন, সেই তিনিই হচ্ছেন জ্যোতি। যততে চেষ্টাতে মোক্ষার্থমিতি, এরকম শব্দকল্পদ্রুমে আমরাও পাচ্ছি। আবার বিভিন্ন ওই নিরুক্ত টিরুক্ততেও এই ধরনের উৎপত্তি রয়েছে। মুনি সম্পর্কে আমরা যেরকম পাচ্ছি, যিনি মনন করেন, মৌনাৎ মুনিহি নহি কেবলং তপসা মুনির ভবতি মননাথ মুনি স্মৃতাঃ। তাহলে যিনি মৌন থেকে, মৌনতা যিনি পালন করছেন, যিনি চিন্তাশীল, মনুতে জানাত ইহ মৌনব্রতি, এই ধরনের যে মৌনতা ব্রত রাখা, অর্থাৎ জাগতিক যে বিষয়ভোগ এবং ইন্দ্রিয় যে যথেচ্ছচারিতা এবং বা প্রবৃত্তি মার্গের পথ থেকে যারা সরে আসছেন, তারাই হচ্ছেন মুনি। এদের মধ্যে সংযমটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সন্ন্যাসীর ক্ষেত্রেও তাই। সন্ন্যাসীকে চতুর্থাশ্রমী বলা হচ্ছে। তারপরে পরিব্রাজক, পরিব্রজতি ইতি পরিব্রাজক। পরিব্রাজক মানে যিনি শুধুই ঘুরে বেড়েন দিশাহীন ভাবে, উদ্দেশ্য ছাড়া তা নয়, যিনি ধর্ম প্রচারের জন্য, জ্ঞান প্রচারের জন্য পরিভ্রমণ করেন। ধর্ম, এই জন্য বলা হচ্ছে পরিভ্রমণশীলা ধর্ম প্রবর্তক স পরিব্রাজক। পরিব্রাজক কিন্তু শুধুমাত্র উদ্দেশ্যহীন ভাবে ঘুরছেন না, ধর্ম প্রচারক হিসেবে তার একটা ভূমিকা গুরুত্বপূর্ণভাবে থাকছে। এখানেও সংযমের প্রসঙ্গ রয়েছে। তারপরে আমরা পাচ্ছি তাপস। তপো অস্ত্যস্যেতি যদ্বা তপঃ শিলম অস্য। এখানে যে তপস্বীরাও কিন্তু তারা কৃচ্ছ সাধন করছেন, মনোনিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এটা আমরা তাপস শব্দের মধ্যে পাচ্ছি। ঋষিহি দর্শনাথ, যাস্কাচার্য নিরুক্ততে এরকম বলেছেন, যততি জ্ঞানেনা সংসার পারম ঋষিগত বাচস্পত্যমে বলছেন, যারা সংসারের পারে যাবার বা পারমার্থিক প্রসঙ্গে যারা বিশেষভাবে যুক্ত থাকছেন, তারাই হচ্ছেন ঋষি। তো আমরা এই যে শব্দগুলি পেলাম, এইগুলোর মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে সংযম। আমাদের ভারতীয় যে জ্ঞান পরম্পরা, সেখানে প্রথমে হচ্ছে কর্তব্যের বিষয়ে বেশি বলে। আমরা যদি পাশ্চাত্যের জ্ঞান চর্চা দেখি, সেখানে অধিকারের প্রসঙ্গ বেশি আসে, কিন্তু আমাদের ভারতীয় জ্ঞান পরম্পরায় কর্তব্যের প্রসঙ্গটাই আগে। আমরা কিভাবে পরিশুদ্ধ হব, আমাদের চরিত্র কিভাবে গঠন হবে, আমরা মানুষ হিসেবে কতটা উন্নত হব, সুনাগরিক হব, এই বিষয়টাই বিশেষ করে থাকে আমাদের শিক্ষা ব্যবস্থার। প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা বা তপবন কেন্দ্রিক যে চিন্তা ভাবনার মধ্যে এটা বিশেষভাবে যুক্ত রয়েছে। তাই প্রত্যেকটা ক্ষেত্রে বহিরিন্দ্রিয়গুলো এবং অন্তঃপ্রকৃতি বহিঃপ্রকৃতি উভয়ের শুদ্ধির কথা বিশেষ করে বলা হচ্ছে। তারপরে আমরা যে শব্দগুলো পাই, যেটা লৌকিক সংস্কৃত সাহিত্যে কখনো কখনো এসেছে, প্রবজ্জা, শ্রমণ, ভিক্ষু, এগুলো যদিও বৌদ্ধ এবং জৈন ধর্ম জীবনযাপনের সঙ্গে সংযুক্ত, যারা সন্ন্যাসী সেই সম্প্রদায়, সেই ধর্মের, তাদেরকে প্রবজ্জা, শ্রমণ, ভিক্ষু বলা হচ্ছে। এটা লৌকিক সংস্কৃত সাহিত্যে ভবভূতির রচনার মধ্যে আমরা এগুলো পেয়েছি। নেক্সট, এখানে একটা অনেকেরই ভ্রান্ত ধারণা যে তপবন এবং আশ্রম এই দুটো পৃথক। তপবন মানে বিরাট একটা অঞ্চল জুড়ে সেখানে মুনি ঋষিরা থাকে, আর আশ্রম মানে ক্ষুদ্র ক্ষুদ্র। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আবার অনেকে মনে করে থাকেন তপবন আলাদা জিনিস, আশ্রম আলাদা জিনিস। কিন্তু আমরা যদি সংস্কৃত সাহিত্য পর্যবেক্ষণ করি এবং আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখব যে দুটি সমার্থক, তপবন এবং আশ্রম দুটি একেবারে সমার্থক হিসেবে প্রয়োগ করা হয়েছে। এখানে আমরা একটা দৃষ্টান্ত হিসেবে দেখছি, অশ্বঘোষের বুদ্ধচরিতে যেমন সপ্তম স্বর্গের নাম তপবন প্রবেশ, সেখানে সপ্তম স্বর্গের 11 সংখ্যক শ্লোকে বলা হচ্ছে, তপোবিকারাংশ্চ নিরীক্ষ্য সৌমস তপোবনে তত্র তপোধনানাম। এখানে সৌমস তপোবনে বলা হলো। ঠিক তার আগের শ্লোকটি 7-10, সেইখানে বলা হচ্ছে তমাশ্রমং স অনুচচার ধীরস্তপাংশি চিত্রাণি নিরীক্ষমানঃ। একই অর্থে সেখানে তম আশ্রমম, এই আশ্রম কথাটা এসেছে। সুতরাং তপবন এবং আশ্রম সমার্থক, এরকম ভুরি ভুরি উদাহরণ আমরা মহাভারতে পাবো। লৌকিক সংস্কৃত সাহিত্যের আরেকটি উদাহরণ আমরা বলতে পারি মহাকবি ভাসের স্বপ্নবাসব দত্তমের। সেখানে প্রথম অঙ্কের দ্বিতীয় সংখ্যক যে শ্লোকটি, ধৃষ্টম উৎসার্যতে সর্বস্তপোবনং গতো জনঃ, এখানে তপবন কথাটা প্রয়োগ করা হলো।
ঠিক আবারই ওই যৌবনধরায়ণের উক্তিতে তৃতীয় সংখ্যক যে শ্লোক, সেখানে একই অর্থে বলছে, ধীরস্য আশ্রম সংস্কৃতস্য বসতস্য বন্যই ফলই। তো এখন বসতস্তুষ্টস্য বন্যই ফলই, তো এখানে ওখানে বলা হলো তপবন, এখানে বলা হলো আশ্রম। তাহলে তপবন এবং আশ্রম এই শব্দ দুটি সমার্থক হিসেবেই আমরা লক্ষ্য করে থাকছি। নেক্সট, এবার আমরা এক ঝলকে দেখে নিতে পারি কি কি তপবন বা আশ্রম আমরা পাচ্ছি। রামায়ণে সিদ্ধাশ্রম, বিশ্বামিত্র, বশিষ্ঠ, বাল্মীকি, ভরদ্বাজ, সুতীক্ষ্ণ, শরভঙ্গ, অগস্ত্য, গৌতম, শবরী ইত্যাদি ঋষিমুনিগণের আশ্রম রয়েছে। মহাভারতে পাচ্ছি কর্ণমুনির আশ্রম, বদরিকাশ্রম, বৃষপর্বাশ্রম, ব্যাসের আশ্রম, শতযুগের আশ্রম, দুর্বাসা ঋষির আশ্রম, বশিষ্ঠ আশ্রম, ভরদ্বাজের আশ্রম। এখন আরো অনেক রয়েছে, আমি সেগুলো এর মধ্যে যুক্ত করতে পারিনি, কিছু হয়তো বাদ চলে গেছে। লৌকিক সংস্কৃত সাহিত্যের মধ্যে আমরা পাচ্ছি মহাকবি অশ্বঘোষের রচনায় কপিলাশ্রম, এটা সৌন্দরানন্দমে আমরা পাচ্ছি। ভার্গব মুনির আশ্রম, অরার মুনির আশ্রম বুদ্ধচরিতমে পাচ্ছি। মহাকবি ভাসের স্বপ্নবাসব দত্তম, প্রতিমা নাটকম, প্রতিজ্ঞা যৌবনধারণম প্রভৃতি রচনায় তপবনের বর্ণনা পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু বিশেষ করে তপবনের নাম বা ঋষির আশ্রমের নাম সেইভাবে উল্লেখ নেই। মহাকবি কালিদাসের রচনায় রামগিরি আশ্রম পাচ্ছি মেঘদূতমে, ঋষিমুনির নাম ব্যতীত তপবন পাচ্ছি কুমার সম্ভবে, বশিষ্ঠাশ্রম, বাল্মীকি মুনির আশ্রম রঘুবংশমে, এবং মারিচ ও কন্যাশ্রম, মারিচের আশ্রম হচ্ছে যার অবস্থান স্বর্গে, এবং কন্যাশ্রম মহর্ষি কর্ণের যে আশ্রম সেটা মর্তে। এই দুটি আশ্রমের বিবরণ আমরা পাই অভিজ্ঞান শকুন্তলম নাটকে। এইরকম আমরা একটা দৃষ্টান্ত পাচ্ছি। নেক্সট, এবার তপবন সম্পর্কে আমরা জানলাম, মহাবন, তপবন, শ্রীবন, কিন্তু এই তপবন ব্যবস্থাটা কি, তপবন সংস্কৃতিটা অ্যাকচুয়ালি কি, আমরা কোনটাকে তপবন সংস্কৃতি বলবো? তো এই বিষয়ে হিতোপদেশের একটি শ্লোক বিশেষভাবে উল্লেখযোগ্য। বনে অপি দোষা প্রভবন্তি রাগিনাং গৃহে অপি পঞ্চেন্দ্রিয় নিগ্রহস্তপঃ অকুৎসিতে কর্মণি ইয়ঃ প্রবর্ততে নিবৃত্ত রাগস্য গৃহম তপোবনম। এখন বনে যারা অবস্থান করছেন তপস্যার জন্য, তাদের যদি ইন্দ্রিয় সেইভাবে সংযত না হয়, তারা পঞ্চেন্দ্রিয়কে যদি নিগ্রহ না করতে পারেন, তাহলেও তাদের তপস্যা, তাদের তপবন জীবন সার্থক হলো না, ব্যর্থ হয়ে গেল। সেই রকম বলছেন যে যারা আবার গৃহের মধ্যে অবস্থান করছেন, গৃহস্থ আশ্রমী হয়েও যারা ইন্দ্রিয়কে নিবৃত্ত করছেন, ইন্দ্রিয়কে দমন করছেন, তাদের বাড়ি তপবন হয়ে যায়। অর্থাৎ তপবনের ভাবনাটা, তপবন ব্যবস্থা মানে কিন্তু শুধু অরণ্য জীবনযাপন নয়, তপবন ব্যবস্থার সঙ্গে যেটা সংযুক্ত আছে সেটা হচ্ছে নিবৃত্তি, যেটার মধ্যে রয়েছে আসক্তি শূন্য জীবনযাপন। সুতরাং তপবন সংস্কৃতির মধ্যে এই ত্যাগ এবং সেবা, প্রাচীন ভারতীয় যে চিন্তা ভাবনা, যে ত্যাগের ভাবনা, সেটাই কিন্তু এই তপবনের সঙ্গে সংযুক্ত। এবং ভারতীয় সংস্কৃতির অর্থাৎ তপবন সংস্কৃতির বা তপবন ব্যবস্থার মূল হচ্ছে সংযম, ত্যাগ ইত্যাদি ইত্যাদি। তো নেক্সট আমরা দেখছি তপবনের সঙ্গে আরেকটি যেটা বিষয় সংযুক্ত আছে, তপবন এবং চতুরাশ্রম। নেক্সট স্লাইড। তপবন এবং চতুরাশ্রম, এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এর আগে যে আশ্রমের একটা বিবরণ আমরা পেলাম, সেই আশ্রমটা কিন্তু প্রতিষ্ঠান রূপে বা একটা জায়গা, স্থান রূপে, তপস্যা স্থল রূপে আশ্রম কথাটা প্রয়োগ আমরা ওখানে লক্ষ্য করেছি। এখানে যে আশ্রমটা হবে, আমাদের যে জীবনযাপন পদ্ধতি ছিল চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস ইত্যাদি, এই আপূর্বক শ্রম ধাতুর ঘয় প্রত্যয় যোগ করে এই আশ্রম কথাটি নিষ্পন্ন হয়েছে। শ্রম ধাতুর অর্থ হলো পরিশ্রম করা বা উদ্যোগ করা, অর্থাৎ আশ্রমের সঙ্গে একটি শ্রম বা কিচ্ছ সাধনতার প্রসঙ্গ আছে। শারীরিক এবং মানসিক ভাবে যে তপস্যা, কায়িক, বাচিক ইত্যাদি যে তপস্যা, সেই তপস্যা এর সঙ্গে সংযুক্ত রয়েছে। সুতরাং আগের যে চর্চার মধ্যে আশ্রম পেয়েছিলাম, সেখানে তপস্বীদের তপস্যা স্থল বা কুটির, আর এখন যেটা বলছি আমরা সেটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস।
আমরা যদি বৈদিক সাহিত্যে দেখি তাহলে সেখানে এইরকম চতুরাশ্রম সরাসরি উল্লেখ পায় না, কিন্তু সেখানে ব্রহ্মাচাষী গৃহপতিশ্চ ব্রহ্মচারী, এই যে ব্রহ্মচারিণম, এই শব্দগুলো দেখতে পাই, যেগুলো থেকে আমরা অনুমান করতে পারি যে তখনকার দিনে চতুরাশ্রম প্রথা ছিল, তাই এই শব্দগুলো সেখানে প্রয়োগ করা রয়েছে। নেক্সট, এবার আমরা একটা চিত্র দেখছি, সেখানে মাঝখানে রয়েছে তপবন এবং চারদিকে চারটি আশ্রম রয়েছে। এই চারটে আশ্রম খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ঈশোপনিষদেও বলছেন পূর্বন্নেবেহ কর্মাণি জিজি বিশেষ শতাংশমা, 100 বছর মানুষের গড়ায়ু তখন ধরা হয়েছিল, এবং প্রথম 25 বছর বয়স পর্যন্ত জীবনের যে প্রথম ভাগ সেটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য। 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত যে জীবনের দ্বিতীয় ভাগ সেটাকে বলা হচ্ছে গার্হস্থ্য। 50 থেকে 75 বছর জীবনের যে তৃতীয় ভাগ সেটাকে বলা হচ্ছে বানপ্রস্থাশ্রম। এবং 75 থেকে 100 অর্থাৎ জীবনের যে চতুর্থ ভাগ সেটাকে বলা হচ্ছে সন্ন্যাসাশ্রম। এখন এই যে চারটি আশ্রম, এই চারটি আশ্রম সম্পর্কে মহাভারতের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বারবার তাদের কর্তব্য, দায়িত্ব ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে। ব্রহ্মচর্য হচ্ছে প্রথম আশ্রম, এবং সেখানে সব থেকে যেটা সংযুক্ত রয়েছে সেটা বিশেষভাবে সেটা হচ্ছে সংযম। সংযম শিক্ষা, কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবে, দেহ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে, সেই সম্পর্কে একটা ট্রেনিং দেওয়া হতো সেই সময়। গুরুকুলে আচার্যের কাছ থেকে এদের অন্তেবাসী বলা হতো, তারা গুরুর কাছ থেকে গিয়ে পড়াশোনা করতেন। এরা অন্তর এবং বাহির শুদ্ধি, বৈদিক সংস্কার, ব্রত নিয়ম পালন করতেন, যার দ্বারা মনকে বশীভূত রাখা যায়। এবং এখানে দুই রকম বিদ্যা চর্চাই হতো। আমাদের যে শাস্ত্রে দু রকম বিদ্যার কথা বলা হয় ভারতীয় জ্ঞান পরম্পরার, প্রথম হচ্ছে পরাবিদ্যা, দ্বিতীয় হচ্ছে অপরাবিদ্যা। এই পরা এবং পরাবিদ্যা মানে হচ্ছে পরম তত্ত্বকে জানা, আত্মাকে জানা, আর অপরাবিদ্যা মানে হচ্ছে জাগতিক জীবনযাপনের জন্য, জীবিকা নির্বাহের জন্য যে বিদ্যা সেটা হচ্ছে অপরাবিদ্যা। এই উভয় প্রকার বিদ্যা চর্চাই কিন্তু ব্রহ্মচর্যাশ্রমে হতো। সেটার আমরা তালিকা বিভিন্ন ক্ষেত্রে পেয়ে যাচ্ছি, মহাভারতেও আছে। তর্কবিদ্যা, অস্ত্রবিদ্যা, রাজনীতি, বেদাধ্যয়ন, ব্রহ্মচর্য, ব্রত পালন, উপবাস ইত্যাদি, এইগুলো প্রথম যে জীবনের যাপনের প্রথম যে চতুরাশ্রমের প্রথম যে ভাগ সেখানে রয়েছে। সেখানে বলা হচ্ছে যে জীবনের প্রথম চতুর্থ ভাগ অতিবাহিত হলে শিষ্য গুরুকে দক্ষিণা দান করে যথাবিধানে ব্রহ্মচর্য সমাপন করবেন। এই রকম বিধান মহাভারতে আমরা দেখতে পাচ্ছি। সেটা শান্তি পর্বে বলছেন, বেদ ব্রত উপবাসেন চতুর্থে চায়ুষো গতে গুরবে দক্ষিণাং দত্ত্বা সমাবর্তেদ যথাবিধি। তো এখানে গুরুকুল যে পদ্ধতি, গুরু শিষ্য পরম্পরাক্রমে যে বিদ্যাধ্যয়নের বিষয়টি এখানে আমরা ব্রহ্মচর্য নামক যে প্রথম আশ্রম সেখানে পাচ্ছি। দ্বিতীয় প্রকার যে আশ্রম সেটা হচ্ছে গৃহস্থাশ্রম বা গার্হস্থ্যাশ্রম। এই দ্বিতীয় প্রকার আশ্রমকে রামায়ণে খুব গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা অযোধ্যাকাণ্ডে দেখছি, সেখানে বলা হচ্ছে চতুর্নাম আশ্রমানাং হি গার্হস্থ্যম শ্রেষ্ঠম আশ্রমম। চারটে যে আশ্রম রয়েছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি আশ্রমের মধ্যে শ্রেষ্ঠ আশ্রম এই গৃহস্থাশ্রম। কেন বলছে, এই বাকি তিনটে আশ্রম এইটার উপর ডিপেন্ডেন্ট। যদি গৃহস্থাশ্রমের অস্তিত্ব না থাকে তাহলে বাকি তিনটে কোনো আশ্রমেরই অস্তিত্ব থাকবে না। সুতরাং এখানে সেখানে বায়ুর সঙ্গে তুলনা করা হচ্ছে, বলছে বায়ু সমাগমে যেমন জীবগণ বেঁচে থাকেন তেমনি গৃহস্থের আশ্রয়ে অপর আশ্রমগুলিও বিদ্যমান। সুতরাং গৃহস্থাশ্রমবাসীগণের হাতে সমস্ত রক্ষাবার বিদ্যমান রয়েছে, গৃহস্থাশ্রমই শ্রেষ্ঠ। নদ নদী যেমন সমুদ্রে আশ্রয় গ্রহণ করে, সেই রকম অন্যান্য যে আশ্রমবাসী অর্থাৎ ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এইগুলি গৃহস্থাশ্রমে আশ্রয় গ্রহণ করে থাকে। এইরকম মনু সংহিতাতেও আমরা উল্লেখ পাচ্ছি। তারপরে যে তৃতীয় জীবন পদ্ধতি বা তৃতীয় প্রকার যে আশ্রম সেটা হচ্ছে বানপ্রস্থাশ্রম। এই বানপ্রস্থাশ্রমে দেখা যাচ্ছে যে গার্হস্থ্য জীবন শেষ করেছেন, সংসার ত্যাগ করেছেন, করে বনে তপস্যার জন্য এসেছেন। সেইখানে এই বানপ্রস্থিরা অবস্থান করার সময় তারা মাঝে মাঝে বাড়ি যেতে পারতেন শরীর অসুস্থ হলে। মহাভারতে আমরা দেখতে পাচ্ছি শরীর অসুস্থ হলেও তারা গৃহস্থাশ্রমে ফিরতে পারবেন, এবং তারা সঞ্চয় কিছু করবেন গৃহীদের মতো, ফল ইত্যাদি কাষ্ঠ সংগ্রহ করতে পারেন। সেখানে একটা উল্লেখ করা আছে, কারা কি
কিভাবে সঞ্চয় করবেন বলতে চারটি বৃত্তি বলা হচ্ছে মহাভারতে। কেউ কেউ একটি নির্দিষ্ট দিনের জন্য সঞ্চয় করবেন, কেউ কেউ 1 মাসের জন্য সঞ্চয় করবেন, কেউ কেউ 1 বছরের জন্য সঞ্চয় করবেন, আবার কেউ 12 বছরের জন্য সঞ্চয় করবেন। সুতরাং এই বানপ্রস্থাশ্রমের সঙ্গে গার্হস্থ্যাশ্রমের একটা সম্পর্ক ভালোভাবেই ছিল। অনেক আত্মীয়রা, আত্মীয় পরিজনেরা বানপ্রস্থী ব্যক্তিদের কাছে দেখা করতে আসতেন, অনুমতি নিতে আসতেন, বিভিন্ন পরামর্শ করতে আসতেন, এর বিবরণ আমরা পাচ্ছি। তো এরপর যে চতুর্থ আশ্রম, এই চতুর্থতম আশ্রম হচ্ছে সন্ন্যাস আশ্রম, অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, এই তিনটি আশ্রম পার করে সব রকম দোষ মুক্ত হয়ে শুধুমাত্র ইষ্ট চিন্তা, পরমাত্মাকে চিন্তা করবেন বলে তারা নিমগ্ন থাকতেন, তপস্যা করতেন, আত্মচিন্তায় নিমগ্ন থাকতেন। মনুসংহিতায় বলা হচ্ছে বনেষু বৃত্তৈব তৃতীয় ভাগম আয়ুষ চতুর্থম আয়ুষ ভাগম ত্যক্ত্বা সঙ্গান পরিহরতি। অর্থাৎ আয়ুর যে তৃতীয় ভাগ, তো এই যে 50 থেকে 75 সেইটা পেরিয়ে যাওয়ার পর বানপ্রস্থ আশ্রমের পর চতুর্থ ভাগ সেই সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবে। সেখানে বলছেন যে শ্রেষ্ঠ জীবনযাপন করবেন, সবসময় সৎ চিন্তা করবেন, ইষ্ট চিন্তা করবেন, এরকম আরো কিছু নির্দেশ আছে। যেমন মহাভারতে বলা হচ্ছে সন্ন্যাসী কখনো মৃত্যুর সুখ্যাতি করবে না, আবার মৃত্যুর বা কারো মৃত্যু জন্মের কোনো নিন্দা করবে না। হ্যাঁ, যেমন যেমন ভৃত্য প্রভুর আদেশের প্রতীক্ষা করে, তেমন তিনিও তার যে দেহ চলে যাবে সেই অন্তিম কালে তারাও প্রতীক্ষা করবেন, এইরকম আমরা বর্ণনা পাচ্ছি। এবং খুব সুন্দর মহাভারতে বলা হচ্ছে পরম পরম তথৈ বাহুস চাতুরাশ্রমম মেবত। এটা শান্তি পর্বে বলা হচ্ছে, বলছে এই যে চারটে আশ্রম, যদি বলা হয় কোন আশ্রমটি শ্রেষ্ঠ, মহাভারতের মতে যে প্রত্যেকটি আশ্রম পর পর একের থেকে অপরটি পরেরটি হচ্ছে শ্রেষ্ঠ। অর্থাৎ ব্রহ্মচারী থেকে গার্হস্থ, গার্হস্থ থেকে বানপ্রস্থ, বানপ্রস্থ থেকে সন্ন্যাস, সকলেই আপন আপন আশ্রম বিহিত কর্মের অনুষ্ঠান করে পরম গতি লাভ করতে পারেন। এবং ব্রহ্মর দিকে যাওয়ার জন্য এইগুলি এক একটা সোপান, এবং একটি থেকে অপরটি শ্রেষ্ঠ, এইভাবে আমরা এই সন্ন্যাস আশ্রমে বর্ণনা পাচ্ছি। এখন যে বিষয়টা বলার, এই যে চারটে আশ্রমের সঙ্গে তপবনের একটা বিরাট সম্পর্ক আছে। এই যে ব্রহ্মচর্য, এই এটা তো গুরুগৃহে থেকে তপবনের মধ্যেই তাদের প্রতিপালন করতে হচ্ছে, সেই জীবন যাপন করতে হচ্ছে। তারপর যে বাকি 25 বছরটা চলে গেল, তার মানে গার্হস্থ্য জীবন থেকে, তপবন থেকে তারা কি বিচ্ছিন্ন হয়ে গেল? না, এইরকম আমরা অনেক বিবরণ পাচ্ছি রামায়ণে, রঘুবংশমে, এবং মহাকবি ভাসের আমরা স্বপ্নবাসব দত্তমেও পাচ্ছি যে তারা বিভিন্ন কারণে তপবনে আসছেন, কোনো পরামর্শ নেবার জন্য, মানসিক অস্থিরতার জন্য, দুঃখ কষ্ট পাচ্ছে গার্হস্থ্য জীবনে, সেখান থেকে তাদের যে কাউন্সিলিং হচ্ছে, তারা মানসিক দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বেগকে নিরাময়ের জন্য তারা তপবনে এসে তাদের গুরুদের কাছে, আচার্যদের কাছে বলছেন এবং সেখান থেকে পরামর্শ নিচ্ছেন। সুতরাং তপবনের সঙ্গে ব্রহ্মচর্য আশ্রমের যেমন সম্পর্ক আছে, গার্হস্থ আশ্রমেরও সম্পর্ক আছে, এবং বানপ্রস্থ তো আছেই। বানপ্রস্থ তো সেই সংসার ত্যাগ করে আবার তারা বনেই আসছেন, এবং তারপরে সেই অনুরূপ ভাবে সন্ন্যাসেও একটা তপবনের ভূমিকা রয়েছে। সুতরাং চারটে আশ্রমের সঙ্গে তপবনের সম্পর্ক খুবই নিবিড়। সুতরাং তপবনকে বাদ দিয়ে ভারতীয় যে সমাজ জীবন, সমাজ পদ্ধতিকে আমরা ভাবতে পারি না, যদিও ইতিহাসের উপাদান হিসেবে তপবন উপেক্ষিত এবং বিশেষভাবে চর্চিত হয়নি। নেক্সট আমরা তারপরে দেখছি তপবন এবং গুরুকুল কেন্দ্রিক শিক্ষা। তপবন এবং গুরুকুল কেন্দ্রিক শিক্ষা, এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত আছি যে তপবনই ছিল প্রাচীন ভারতের প্রথম বিদ্যালয়। এখানে নিয়মপূর্বক ব্রহ্মচর্য আশ্রম বলতে গিয়েই এই শিক্ষার প্রসঙ্গ আগে এসেছে, তাও দু একটি কথা আমাদের এখানে দেখতে হবে যে শিক্ষক এবং যে ছাত্র সম্পর্ক এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা একটি মন্ত্র পাই, সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ ইত্যাদি ইত্যাদি। সেখানে দেখা যাচ্ছে যে পরমাত্মার কাছে প্রার্থনা করা হচ্ছে গুরু এবং শিষ্য উভয়ই যেন পরস্পর সেই বিদ্যাটাকে যথাযোগ্যভাবে কাজে লাগাতে পারে, প্রভু যেন তাদের রক্ষা করেন, উভয়কেই রক্ষা করেন, এবং যেটা গুরুত্বপূর্ণ বর্তমান যুগে যেটা প্রাসঙ্গিক, মা বিদ্বিষাবহৈ,
পরস্পরের মধ্যে যেন বিদ্বেষ না হয়, তাহলে সেই চর্চা একেবারে ঠিকঠাক হবে না, সেই বিদ্যা ফলপ্রসূ হবে না। সেই বিদ্যা ফলপ্রসূ হবার জন্যই আমরা দেখব পরমাত্মার কাছে প্রার্থনা করা হচ্ছে। এখন মহাভারতের যে বিবরণ, সেখান থেকে দেখা যাচ্ছে যে এগুলো নিঃশুল্ক বিদ্যালয় বলতে পারি আমরা। তখনকার দিনে কোনো ফিজ লাগতো না, বৃত্তি দিতে হতো না, তাহলে চলতো কি করে এই গুরুকুল কেন্দ্রিক শিক্ষাগুলো? দেখা যাচ্ছে বিভিন্ন রাজারা তাদের যোগ্য অনুষ্ঠান উপলক্ষে কোনো তাদের পারিবারিক কোনো অনুষ্ঠান উপলক্ষে, শ্রাদ্ধাদি ইত্যাদি বা অন্যান্য ক্ষেত্রে তারা প্রচুর দান করছেন এই তপবনগুলোতে, মুনি ঋষিদের ইত্যাদি দান করছেন। সেখানে আছে রত্ন, গাভী, স্বর্ণ, মণি, কম্বল, বস্ত্র, অলংকার, এটা গুরুদক্ষিণা হিসেবে দিচ্ছেন, এবং সেখান থেকেই এই পড়াশোনা চলতো। এখন প্রশ্ন হতে পারে সবাই কি সুযোগ ছিল? তো আমরা বলবো যে না, সবাইকার হয়তো সুযোগ ছিল না, কিছু ব্যতিক্রম দৃষ্টান্ত আছে, কিন্তু মূলত সুযোগ কমই ছিল, সকলের জন্য সেটা ছিল না। এবং মহিলাদের জন্য তপবন বা গুরুকুল পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা ছিল এইরকম কোনো বিবরণ পায় না। তারা পড়াশোনা জানতেন, শিক্ষা গ্রহণ করেছিলেন এরকম তথ্য পায়, কিন্তু তারা যে গুরুকুলে গিয়ে পড়াশোনা শিখছেন এই জায়গাটা আমরা দেখি খুবই নড়বড়ে, সেখানে সেরকম তথ্য নেই। তো এখন মহাভারতের আমরা দেখছি গুরুকুল শিক্ষা ব্যবস্থার কি কি পাঠ্য বিষয় ছিল। সেখানে বেদ, আহ্নিক শিক্ষা, তর্কবিদ্যা, বার্তা, কৃষি, বাণিজ্য, এগুলো তো বলা হলো। আগে রামায়ণে যে বিষয়গুলো ছিল তার থেকে মহাভারতে দুটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে কৃষি, পশুপালন এবং বাণিজ্য, এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমরা লৌকিক সংস্কৃত সাহিত্যে স্বপ্নবাসব দত্তম ভাষ্যের রচনা, সেখানে একটা তপবনের সুন্দর চিত্র পাচ্ছি। একজন ব্রহ্মচারী, তিনি রাজগৃহ থেকে চলে এসেছেন বৎস দেশে লাবানো গ্রামে। কি জন্য এসেছেন? তিনি বলছেন ব্রহ্মচারী, তিনি এসেছেন গুরুগৃহে পড়াশোনা শিখতে। তার মানে এখানে লৌকিক সংস্কৃত সাহিত্য এইটা আমরা পাচ্ছি যে তারা বিদ্যা অর্জনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু ঋষিকুলে বা গুরুকুল পদ্ধতিতে শিক্ষা লাভের জন্য আসতেন। নেক্সট, এবার একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তপবন এবং পরিবেশ ভাবনা। সত্যি তপবনের সঙ্গে পরিবেশের খুব ভালো সম্পর্ক। পরিপূর্বক বীজ ধাতুর ভয় প্রত্যয় করে হচ্ছে পরিবেশ শব্দটা নিষ্পন্ন হচ্ছে, যার অর্থ বেষ্টন করা বা আবৃত করা, আচ্ছাদন করা, যেটাকে সংস্কৃতি পর্যাবরণ, পরিবেশ ইত্যাদি বলা হচ্ছে, ইংরেজিতে আমরা এনভায়রনমেন্ট বলছি। বর্তমানে যে পরিবেশ বিদ্যা এক বিজ্ঞানের এক দ্রুত বিকাশশীল শাখা, প্রাচীন ভারতের সংস্কৃত সাহিত্যে প্রাকৃতিক পরিবেশ তথা জীবকুল কবির লেখনীর যথার্থ উপাদান ছিল। আমরা দেখব রামায়ণের বহু জায়গায়, মহাভারতের বহু জায়গায় বিভিন্ন ঋতুর বর্ণনা আছে, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের শোভার বর্ণনা রয়েছে। তো এটা প্রকৃতি প্রেম, এটা অনন্য প্রকৃতি প্রেম। সুতরাং বর্তমান যে পরিবেশ সচেতনতার সঙ্গে এর কোনো কিন্তু সম্পর্ক নেই। আমরা অনেক সময় বলে থাকি প্রাচীন ভারতের পরিবেশ সচেতনতা, অ্যাকচুয়ালি সেই রকম ভাবে সচেতনতা নয়, যেটা ছিল সেটা হচ্ছে প্রকৃতি প্রেম। এখন এই যে প্রকৃতি প্রেমে পরিবেশ রক্ষার অন্যতম সোপান বলা যেতে পারে, যেখানে নিয়ম নীতি নেই, সতর্কতা, চোখ রাঙানি নেই, আছে কেবল সৌহার্দ্য এবং সহদরের ভাব। আমরা অভিজ্ঞান শকুন্তলমে পাচ্ছি, যেখানে গাছের পল্লব শকুন্তলা ছিঁড়ছেন না। কেন? ছিঁড়লে কি হবে? তার কষ্ট হবে, যে তাকে বলছেন পাতুং না প্রথম ভবিষ্যতি জলং ইস্মাসুপিতে শুয়া। এই যে বলা হচ্ছে, যিনি বৃক্ষকে জল সেচন না করে নিজে জল পান করছেন না, তাহলে সহদর, একজন সহদরের সঙ্গে জীবনযাপন করতে গেলে তাকে যেরকম তার পরিচর্যা, তাকে যত্ন নেওয়া যেরকম থাকে, বৃক্ষাদিকেও সেই রকম ভাবে যত্ন নেওয়া হচ্ছে। সুতরাং এই বৃক্ষাদির যত্ন যদি তারা নেয়, তারা সহদর হিসেবে দেখে, প্রকৃতির সঙ্গে তাদের যে ঘনিষ্ঠ প্রেম তৈরি হয়, তারা কিভাবে যথেচ্ছাচারে বৃক্ষ নিধন করবে? কখনোই তারা বৃক্ষ নিধন যথেচ্ছাচারে করতে পারবে না। এবং আরেকটি বিষয় পরিবেশের সঙ্গে সংযুক্ত, যেটা ভারতীয় জ্ঞান পরম্পরায় বিশেষভাবে উল্লেখযোগ্য, আমরা দুই রকম প্রকৃতির কথা বলি, একটা অন্তঃপ্রকৃতি এবং বহিঃপ্রকৃতি। স্বামী বিবেকানন্দ এই বিষয়ে অনেক জায়গায় বলছেন যে অন্তঃপ্রকৃতি যদি শুদ্ধ হয়, তাহলে বহিঃপ্রকৃতি স্বাভাবিকভাবেই শুদ্ধ হবে। অর্থাৎ আমাদের অন্তঃপ্রকৃতি যদি বিভিন্ন রকম মলিনতা, অপবিত্র সংস্কার এবং যে সমস্ত কলুষতা থেকে আছে সেগুলো থেকে মুক্ত হয়ে যায়,
তাহলে আমরা বহিঃপ্রকৃতিকেও সেই শুদ্ধ ভাব দিয়ে দেখব, তাদের প্রতি আমাদের একটা অকৃত্রিম প্রেম, অকৃত্রিম একটা ভাব তৈরি হবে। তারপরে আমরা এই প্রাকৃতিক যে সম্পদ তাকে আমরা কখনোই আহ, যথেচ্ছাচারে প্রয়োগ করব না, ব্যবহার করব না। এটা তপবনবাসী ঋষিদের জীবনযাত্রার মধ্যে আমরা লক্ষ্য করেছি। তারা এই প্রকৃতিকে এইভাবে দেখছেন, তাদের অন্তঃকরণটা এতটাই শুদ্ধ ছিল যে তারা সেইভাবে একটা গাছকে কাটলে, একটা পক্ষীকে হত্যা করলেও তাদের হৃদয়ে দুঃখের শোকের সঞ্চার হচ্ছে। যে দৃষ্টান্ত আমরা পাচ্ছি রামায়ণে, যদিও এটি বাল্মীকি রামায়ণে নেই, হ্যাঁ বাল্মীকি রামায়ণে আছে, আমি ভুল বলছি, ওই একটু ভুল হয়েছে। আর বাল্মীকি রামায়ণের মধ্যেই আছে। আমরা যে জায়গাটায় পাচ্ছি সেটা হচ্ছে তমসা নদীর তীরে স্নান করতে যাচ্ছেন যখন বাল্মীকি, ক্রৌঞ্চ মিথুনের যে প্রসঙ্গটি, ক্রৌঞ্চ মিথুন হচ্ছে সেখানে এক ব্যাগ এসে হঠাৎ কি করলেন, পুরুষ পক্ষীটিকে বাণবিদ্ধ করলেন এবং ভূপতিত হলো। এইটি দেখে তার মনে শোকের সঞ্চার হলো, এবং শোক, এই শোকই শ্লোকের উৎপত্তির কারণ। তো এরকম আমরা পাই, মা নিষাদ প্রতিষ্ঠান ত্বমাগম শাশ্বতী সমা যৎক্রৌঞ্চ মিথুনাদি কমাবধি কাম মোহিতম। ওরে ব্যাগ, তুই শাশ্বত কাল প্রতিষ্ঠা লাভ করতে পারবি না, যেহেতু তুই এই ক্রৌঞ্চ মিথুনের মধ্যে পুরুষ পক্ষীটিকে হত্যা করলি। এটা আমরা বলবো যে অভিশাপ দিলেন, কিন্তু এটাকে যদি আমরা এইভাবে দেখি যে এটা অভিশাপ নয়, এটা অনুশাসন। সমাজকে তিনি শেখাচ্ছেন যে যে কোনো পশু পক্ষীকে যথেচ্ছাচারে হত্যা করা যাবে না, তাদের, তারাও আমরা প্রকৃতির এক, আমাদের প্রকৃতির অঙ্গ, এবং তাদের রক্ষা করলে আমরা নিজেরাও বাঁচবো। এই ভাবনাটা ঋষির মনে হয়তো উপলব্ধি হয়েছিল, তাই তিনি বলেছিলেন। এবং পরবর্তীকালের অনেক পত্রপত্রিকায় দেখা যাচ্ছে এই এই ক্রৌঞ্চই হচ্ছে কোঁচবক, বর্তমানে যেটাকে আমরা বলি কোঁচবক, বাংলায় পাওয়া যায় এই কোঁচবক, প্রায় লুপ্ত হতে চলেছে। তবে এই 2020 সালের পর দেখা যাচ্ছে একটা ডেটাতে যে কোঁচবক কিন্তু আবার বেড়েছে কোনো কোনো জায়গায়। এটা জলাভূমি অঞ্চলে, যেখানে স্যাঁতস্যাঁতে মাটি, জল রয়েছে, সরোবরের তীরে এরা থাকে এই কোঁচবক। সুতরাং ঋষিদের একটা উপলব্ধি হয়েছিল যে এদেরকে এইভাবে যথেচ্ছাচারে প্রয়োগ করা যাবে না, প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই আমরা এটাকে ব্যবহার করব। সুতরাং তপবনের সঙ্গে পরিবেশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে তপবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট, এবার যে বিষয়টি রয়েছে ফোক মেডিসিন বা লোকৌষধি, এটা রামায়ণ মহাভারত তো বটেই, লৌকিক সংস্কৃত সাহিত্যেও আছে যে তারা তপবনকে কেন্দ্র করে এই তপস্যার স্থলে অনেক গাছগাছালির কথা জানতেন, যে কোনো জায়গায় ক্ষত হলে সেখানে কোন বৃক্ষলতার রস দিতে হবে, কোন কোন বৃক্ষলতার লেপন দিতে হবে, এগুলো জানতেন। অভিজ্ঞান শকুন্তলমে আমরা সেরকম দৃষ্টান্ত অনেক পেয়েছি। ইঙ্গুদি ফলের কথা পেয়েছি, যেটা ছেঁচে যে যে রসটা বা তেলটা যেটা পাওয়া যাচ্ছে সেটা কুশ ঘাসে, একটা মৃগ শিশুর যখন ক্ষত চিহ্ন তৈরি হয়েছে, ক্ষত সৃষ্টি হয়েছে, তখন তাকে দেওয়া হচ্ছে। এরকম একাধিক উশির লেপন ইত্যাদি ইত্যাদি আমরা পাচ্ছি, যেগুলোর কিন্তু ব্যবহার এই তপবন কেন্দ্র করেই ছিল। তারা জানতেন এই মেডিসিন গুলো। তারা হয়তো সেইভাবে আয়ুর্বেদকে পাঠ করেননি হয়তো সবাই, কিন্তু এই লতা গুল্ম বৃক্ষাদির যে ভেষজ গুণ, এই সম্পর্কে তারা অবগত ছিলেন। এবং এই ফোক মেডিসিন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকেও বহুভাবে এর চর্চা হচ্ছে বা গবেষণা হচ্ছে। এরপর আমরা তপবনের সঙ্গে একটা সমাজের শৃঙ্খলার প্রসঙ্গ আসছে, নেক্সট স্লাইড। তো সেখানে আমরা দেখব যে তপবনের সঙ্গে একটা সমাজ শৃঙ্খলার বিষয় আছে, কারণ ব্রহ্মচর্য অবস্থায় তারা তপবন থেকেই অনেক শিক্ষা গ্রহণ করছেন, সংযম শিক্ষা, নীতি শিক্ষা। এবং সেখানে তো যে সমাবর্তন সভা হচ্ছে, যখন গুরুগৃহে ত্যাগ করছেন তাকে তো মনে করিয়ে দেওয়া হচ্ছে সত্যং বদ ধর্মং চর সত্যান্ন প্রমোদিতব্যম ধর্মান্ন প্রমোদিত ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত অনুশাসনের কথা বলা হচ্ছে সেগুলো তারা এই গৃহস্থাশ্রমে চর্চা করছেন। এবং কখনো কখনো গৃহস্থাশ্রম থেকে রাজারা, রাজন্যবর্গরা আশ্রমে যাচ্ছেন তাদের সমস্যা নিয়ে। সুতরাং তপবনের সঙ্গে সমাজের শৃঙ্খলা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন এখানে দৃষ্টান্ত হিসেবে আমরা বলতে পারি, অভিজ্ঞান ও শকুন্তলম নাটকে রাজা দুষ্যন্ত প্রবেশ করছেন তপবনে। সেইখানে তিনি হরিণকে বধ করতে যাবেন, তখন বলছেন বৈখানো শাস্ত্রমমি গয়ম ন হন্তব্যে ন হন্তব্যে, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ওই
বাণ নিক্ষেপ থেকে বিরত হলেন। এই যে কালচার, তাকে যেই এই পরামর্শটা দেওয়া হলো, এবং বহু জায়গায় দৃষ্টান্ত পাই রামায়ণ মহাভারতে, লৌকিক সংস্কৃত সাহিত্যে, সেখানে আমরা দেখা যাচ্ছে কোনো রাজা যদি তপবনে যান, তিনি কিন্তু সাধারণ বেশে যাচ্ছেন, অস্ত্র শস্ত্র নিয়ে নয়। তাদের পোশাকের মধ্যে একটা যেন সাবলীল সাধারণ ভাব থাকে, যাতে ঋষিমুনিদের এবং তপবনে অবস্থানকারী যে সমস্ত জীবজন্তু রয়েছে তাদের কোনো ক্ষতি না হয়, তাদের যাতে কষ্ট না হয়, এই ভাবনাটা রয়েছে। সুতরাং এই যে শিক্ষাটা বলা হচ্ছে, আর্তত্রাণায় ওয়া শস্ত্রম ন প্রহর্ত মনাবশ্যি, অর্থাৎ তোমার শস্ত্রটি সেটা কিসের জন্য বলছে, আর্তদের রক্ষা করবার জন্য, অকারণের সাধারণ জীবকে হত্যা করবার জন্য নয়। এবং এখানে এই যে গুরুত্বটি, যে তপবনবাসী আশ্রমবাসীরা আমাদের সমাজকে কি দেন, সেটা আমরা পাচ্ছি রাজা দুষ্যন্তের উক্তিতে, তপস্যাদ ভাগমক্ষজ্যম দদাত্তরান্না কাহিনাহা। তপস্যার ষষ্ঠাংশ অক্ষয় পুণ্য এই তপবনবাসীরা দান করেন, তাই তাদের ট্যাক্সের প্রয়োজন হয় না, তাদের ট্যাক্স দেওয়া লাগে না, তাদের ফ্রি, সেই ট্যাক্স আমাদের প্রয়োজন নেই, তাদের কাছ থেকে আমরা অক্ষয় পুণ্য লাভ করছি। সুতরাং খুব গুরুত্ব রয়েছিল তপবনের, সমাজের একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল, এটা আমরা বলতে পারি। নেক্সট, এবার যে তপবন সংস্কৃতির প্রভাবের প্রসঙ্গে আমরা আসব। তপবন সংস্কৃতির যে কয়েকটি প্রভাব আমরা পাবো, সেটা হচ্ছে প্রথম, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, এক কথায় অরণ্য সংরক্ষণ বা বৃক্ষচ্ছেদন রোধ। এই অরণ্য সংরক্ষণে আমরা মহাভারতে এরকম কথা পাচ্ছি, সেই তপবন ঋষিরা বলছেন যে বৃক্ষকে ছেদন মানে পুত্রকে হত্যা করা, অর্থাৎ কেউ বৃক্ষকে ছেদন করছেন মানে তিনি নিজের পুত্রের মস্তক ছেদন করছেন, এই রকমও বলা হয়েছে। সুতরাং পুত্রবৎ তাদের পালন করা উচিত, এই বৃক্ষদের পালন করা উচিত, এই যে চিন্তা। এবং তপবনের মধ্যে বৃক্ষের সঙ্গে যে সৌহার্দ্য বোধ, এটা কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেই প্রথম জায়গায় ফিরে যেতে হচ্ছে, যে এই প্রকৃতি প্রেমী হচ্ছে প্রকৃতি রক্ষার প্রথম সোপান। তারপরে দ্বিতীয় যে জায়গাটি, সেটা হচ্ছে পশু পক্ষীদেরও সংরক্ষণ, অর্থাৎ এক কথায় এটাকে আমরা অভয়ারণ্য বলতে পারি। এখন প্রশ্ন হবে যে সত্যি সত্যি কি আমাদের এই যে অভয়ারণ্যের আজকেকার যে অভয়ারণ্য, সেই রকমই কি অভয়ারণ্য ছিল? না, কখনোই না। যদি শুধুই অভয়ারণ্য হতো, তাহলে এই যে সেখানে তো খাদ্য শৃঙ্খল বজায় থাকতো না, সবাই হিংসা শূন্য হয়ে থাকতো, এরকম নয়। তবে এটুকু চিত্র আমরা পাই যে তপবনবাসী সন্ন্যাসী ঋষি মুনিদের দ্বারা, অর্থাৎ মনুষ্য সমাজের দ্বারা পশু পক্ষী জীবকুল উৎপীড়িত হতেন না, সেই উৎপীড়নের জায়গাটা কম ছিল। অন্যান্য জায়গায় যেমন ব্যাধেদের বা শিকারীদের প্রচুর উৎপীড়ন ছিল, তারা যথেচ্ছাচারে এই বৃক্ষকে নিধন করছেন, জীবজন্তুদের হত্যা করছেন, সেই জায়গাটা নেই বললেই চলে। সেটা হচ্ছে তপবনগুলিতে খুব কম পরিমাণে সেই দৃষ্টান্ত পায়। তারপরে হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ রক্ষা। সমাজের যে সমস্ত এই যে সংযমের কথা বলা হলো, ইন্দ্রিয় দমনের কথা বলা হলো, অন্তঃপ্রকৃতি দমনের কথা বলা হলো, কর্তব্যবোধের কথা বলা হলো, এটা সামাজিক এবং সাংস্কৃতিক এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। আরেকটি যেটা চতুর্থ নম্বর, নীতি শিক্ষার প্রসার, যেটা আমাদের জীবনযাত্রার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে যুক্ত। আমরা যদি এই মূল্যবোধ সম্পর্কে অবগত না হই, তাহলে আমাদের যা কিছু জাগতিক বিদ্যা চর্চা সব ভুল হয়ে যায়। তো সুতরাং নীতি শিক্ষার প্রসার এই তপবনের মাধ্যমে হয়েছিল, আমরা সেটার দৃষ্টান্ত পাচ্ছি। মনোনিয়ন্ত্রণ বা যোগ অভ্যাসের গুরুত্ব প্রদান, সেটা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যোগ, বিভিন্ন রকমের যোগের কথা আছে। আমরা মহাভারতে যেমন ঊর্ধ্ব মস্তক, তারপরে হচ্ছে পায়ের অগ্রভাগ দিয়ে দাঁড়িয়ে থাকা, এক পায়ে দাঁড়িয়ে থাকা, এইরকম অনেক কৃচ্ছ সাধন তপস্যার কথা আছে। বিভিন্ন মনোনিয়ন্ত্রণের ধ্যানের কথা রয়েছে, যোগ অভ্যাসের কথা রয়েছে। এইগুলোর গুরুত্ব, এইগুলোর প্রভাব আমাদের জীবনে আছে বা এখনো প্রয়োজন আছে। তারপরে লাস্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে সুশাসন। সুশাসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাজা যদি ভালো না হন, সুশাসন যদি না করেন, তাহলে প্রজাদের কিন্তু সুখ নেই। আর এই সুশাসন আনতে গেলে রাজাকে কিন্তু কর্তব্যের দিক দিয়ে যথেষ্ট সুনাগরিক হতে হবে, খুব ভালো মনের অধিকারী হতে হবে, সচেতন হতে হবে।
তো এই যে জায়গাটা, সেটা কিন্তু তপবন থেকে রাজন্যবর্গরা শিক্ষা লাভ করছেন। তারা তর্কবিদ্যা শিখছেন, রাজনীতিবিদ্যা শিখছেন, তার সঙ্গে নীতি শিক্ষাও গ্রহণ করছেন, এবং এর মধ্য দিয়ে তাদের একটা সুন্দর চরিত্র গঠন হতে পারে, এবং সেটা দিয়ে তাদের দ্বারা কিন্তু সমাজ সুশাসনে চলতে পারে। নেক্সট, এই স্লাইডটি এখানটাই আমার একদম শেষ পর্বে আমি চলে এসেছি, আমার বক্তব্যের একদম শেষ জায়গায়। সেটা হচ্ছে আধুনিক জীবনে তপবন সংস্কৃতির প্রাসঙ্গিকতা। এখন অনেকে বলতে পারেন যে এই তপবনকে নিয়ে কেন আমরা এত চর্চা করব? তপবনের কি প্রয়োজনীয়তা আছে? এর চর্চার কি আদেও এর বাস্তবিক প্রয়োগ সম্ভব? প্রথমেই বলা হবে যে মোটেই সম্ভব নয়, কারণ সেই অরণ্যও নেই। তাই তপবন এর আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা আকাশ কুসুম ভাবনা ছাড়া কিছুই নয়। তবে তপবনের যে বহিরঙ্গ সংস্কৃতির প্রভাব বা প্রয়োগ অসম্ভব হলেও অন্তরঙ্গ সংস্কৃতির প্রয়োগ আমরা কিছু কিছু ক্ষেত্রে সম্ভব। যেমন আমরা বলতে পারি, ছাত্রাবাসে রেখে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংযম এবং মূল্যবোধের শিক্ষা চলতে পারে, যেটা আমরা রামকৃষ্ণ মিশনে তার আংশিক প্রভাব লক্ষ্য করতে পারি। আবার কোথাও কোথাও বনসৃজন করে বা আরণ্যক পরিবেশের মধ্যে তপবনের শিক্ষার সঙ্গে প্রচলিত শিক্ষার সংযুক্ত প্রয়োগ সম্ভব। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের মধ্যে তার আংশিক বা পরিলক্ষিত হয়। আবার আমরা তারপরে দেখছি মনোনিয়ন্ত্রণ, ধ্যান, যোগ অভ্যাস, সদ্গ্রন্থাদির পাঠ ও আলোচনা আজও বর্তমান জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। এইগুলোকে আমরা বাদ দিতে পারি না। বিশেষ করে এই যান্ত্রিক যুগে যেভাবে অবসাদ উৎকণ্ঠার মধ্যে মানুষ চলছে, সেই ক্ষেত্রে এইগুলোর গুরুত্ব, এইগুলোর ভূমিকা আজও বর্তমান জীবনে রয়েছে। তারপরে যে বিষয়টি, সেটা হচ্ছে ভারতীয় কৃষ্টি তথা ঐতিহ্যের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আধ্যাত্মিকতা। এটা তপবনের সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ একদম যেটা বিষয়, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। আমাদের বিশ্বাস আধ্যাত্মিকভাবে উচ্চ ভাব সম্পন্ন ব্যক্তি জগতের অধিষ্ঠিতকারী এবং বা কল্যাণকারী বলতে পারি। সুতরাং আধ্যাত্মিক অনুশীলন এই ক্ষেত্রে খুবই জরুরি। অর্থাৎ যে আধ্যাত্মিক অনুশীলন তপবনের মধ্যে ছিল, হয়তো তার প্রকারভেদ পরিবর্তন হবে, কৃচ্ছ সাধনের প্রকারভেদ পরিবর্তন হবে, কিন্তু সেইটার প্রয়োজন আজও রয়েছে। তপবনের সঙ্গে সম্পর্কিত দর্শন শাস্ত্রাদির অধ্যয়ন তথা চর্চা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমরা দেখব স্বামী বিবেকানন্দের কর্মযোগে তিনি বলছেন, প্রতিটি ধর্মের তিনটে দিক থাকে, দার্শনিক, পৌরাণিক এবং আনুষ্ঠানিক। প্রতিটি ধর্মেরই থাকে পৌরাণিক, দার্শনিক, আনুষ্ঠানিক। তো আমাদের যে দার্শনিক তত্ত্ব, বিশেষ করে অদ্বৈত বেদান্তের যে তত্ত্ব, সেটা বন, গিরি, গুহা, বন্দরের মধ্যেই ডুবেছিল এবং এই অরণ্যের পরিবেশেই গড়ে উঠেছিল। এই তপবনকে কেন্দ্র করেই সেই বেদান্ত দর্শনের চর্চা, অদ্বৈত বেদান্তের চর্চা। তিনি পরবর্তীকালে যেটাকে প্র্যাকটিক্যাল বেদান্ত বা কার্যকর বেদান্ত, ব্যবহারিক বেদান্তের কথা তুললেন, সেইটা কিন্তু আজও সমানভাবে প্রাসঙ্গিক। যেই দর্শন চিন্তা আগে তপবন আশ্রমে হতো, আজও সেই চর্চা প্রাসঙ্গিকতা রয়েছে। এবং তাঁর প্রতিষ্ঠিত যে রামকৃষ্ণ মঠ ও মিশনে বেদান্তের তাত্ত্বিক চর্চার সঙ্গে ব্যবহারিক প্রয়োগও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পরাবিদ্যা অপরাবিদ্যা উভয় বিদ্যারও চর্চা হচ্ছে, এবং তার সঙ্গে দর্শন চিন্তাও যেমন হচ্ছে, প্র্যাকটিক্যাল বেদান্তও সেখানে আমরা দেখতে পাচ্ছি। শিবজ্ঞানে যে জীব সেবার প্রসঙ্গ সেখানে রয়েছে। তারপরে যে প্রসঙ্গ 6 নম্বর, সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের একাধিক শাখায়। আমরা তো এগুলো অন্তরঙ্গ সংস্কৃতির কথা বললাম, এবার বহিরঙ্গ সংস্কৃতিও কিন্তু কোথাও কোথাও পাওয়া যায়। আংশিক প্রভাব আমরা দেখতে পাই, যেমন মায়াবতী অদ্বৈত আশ্রম, রামকৃষ্ণ মিশন পুরুলিয়া, রামকৃষ্ণ মিশন আসানসোল ইত্যাদি একাধিক। এছাড়াও সম্প্রতি দেখেছি পূর্ব বর্ধমানের একটি পরমানন্দ মিশন জায়গাটি সংলগ্ন বনগ্রাম, সেখানেও দেখেছি একটা ওই রকম তপবন কেন্দ্রিক একটা জীবনযাপন। অনেক ছাত্র থাকে সেখানে, তপবন কেন্দ্রিক একটা ব্যাপার রয়েছে। সুতরাং আমার অজানা অনেক কিছুই থাকতে পারে, যেগুলো মধ্যে এই তপবনের অন্তরঙ্গ সংস্কৃতিও আছে, বহিরঙ্গ সংস্কৃতি আছে। আমি এই বলেই আমার এখানে বক্তব্য শেষ করব।